আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই অধ্যায়ের 12তম লেকচারটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে এই অধ্যায়ের উপরে 11টা লেকচার কমপ্লিট করে ফেলছি। এর ধারাবাহিকতায় আজকের এই 12তম দিনে আমরা তেজস্ক্রিয়তা টপিক্সের যে ম্যাথগুলো এখনো বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেরি না করে আমরা শুরু করব আমাদের আজকের লেকচার। আজকে আমরা সবার প্রথমে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব সেখানে বলা হচ্ছে কোন তেজস্ক্রিয় মৌলের অধ্যায় হচ্ছে 15 দিন। ঠিক আছে, অধ্যায় বলছে কতদিন ভাই? 15 দিন। তার বলছে কতদিনে এর আদি অংশে 3/4 গুণ ক্ষয়প্রাপ্ত হবে। মানে খুব সাধারণ একটা অঙ্ক, তাই না? আমরা যদি এটা অ্যানসার করি, আচ্ছা, বলা হচ্ছে কোন তেজস্ক্রিয় মৌলের অধ্যায় 15 দিন, কত দিনে এর আদি অংশে 3/4 গুণ ক্ষয়প্রাপ্ত হবে, এই কথা ওরা বলছে। ঠিক আছে, আমরা একটা সূত্র জানি ভাই। সূত্রটা কি ছিল? n = n0 e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু। ঠিক আছে, এই সূত্রটা আমরা প্রথম থেকে আলোচনা করে আসতেছি। এখানে n ছিল ভাইয়া t সময় পর অবশিষ্ট পরমাণু সংখ্যা, আর n0 হচ্ছে শুরুতে যে পরমাণু ছিল সেই সংখ্যাটা। ল্যামডা কি ভাইয়া? ল্যামডা হচ্ছে অবক্ষয় ধ্রুবক। এখানে বলছে মৌলের অধ্যায় হচ্ছে 15 দিন। যেহেতু অধ্যায় বলছে, এখান থেকে আমরা ভাইয়া ল্যামডার মানটা ইজিলি পেয়ে যাব। ঠিক আছে, কারণ আমরা জানি অবক্ষয় ধ্রুবক ল্যামডা = ln2, নিচে হচ্ছে t হাফ, অর্থাৎ ln2 t হাফ এর মান আমরা কত বলছি ভাই? যে 15 দিন। এখানে আমরা কি লিখবো? 15 লিখবো। তাহলে ল্যামডার মান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে দেখো, আচ্ছা, আমাকে মূলত দিন অর্থাৎ সময়ের মানটা বের করা লাগবে। ঠিক আছে, এখানে যে n ছিল এটা ছিল ভাই অবশিষ্ট পরমাণুর সংখ্যা। যেহেতু এত গুণ ক্ষয়প্রাপ্ত হবে, 3/4 গুণ যেহেতু ক্ষয়প্রাপ্ত হবে, আমরা ধরছি শুরুতে ছিল ভাই n। ঠিক আছে, তাহলে অবশিষ্ট পরমাণু সংখ্যা কত হবে দেখো তো। আমরা আদি পরমাণু ধরছিলাম হচ্ছে n0, আদি পরমাণু সংখ্যা ধরছিলাম ভাইয়া n0, আর ক্ষয়প্রাপ্ত হবে ভাইয়া আদি অংশের অর্থাৎ n0 এর 3/4 গুণ ক্ষয়প্রাপ্ত হবে। শুরুতে ছিল n0, যেটা ক্ষয়প্রাপ্ত হবে n0 এর কত গুণ ভাইয়া? 3/4 গুণ। শুরুতে এটা ছিল, এটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাহলে শুরু থেকে এটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাবো ভাই? অবশিষ্ট পরমাণুর সংখ্যা পেয়ে যাব, অর্থাৎ n এর মান আমি পেয়ে যাব এটা। ঠিক আছে, n = আমি যদি এটা লসাগু করি 4, তার মানে 4 - 3 এত n0 মানে 1/4 n0। ঠিক আছে ভাই, আমরা এটা ইজিলি বের করলাম। যেহেতু বলছে ওরা ভাই আদি অংশে 3/4 গুণ ক্ষয়প্রাপ্ত হয়, আমরা ধরছি শুরুতে ছিল n0 আর ক্ষয়প্রাপ্ত হচ্ছে এটা। ক্ষয়প্রাপ্ত হওয়া অংশটা আদি অংশ থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে অবশিষ্ট অংশটা আমরা কিভাবে পেয়ে যাব। তাহলে দেখো, আমি এখন n এর মান জানা গেছি, n0 এর মান তো আমরা ধরে নিছি, তারপরে যে ল্যামডার মান আমি পেয়ে গেছি, এখন আমি ইজিলি t এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো, n এর মান ওখানে বের করলাম আমরা, n0/4 = n0 তো সে নিজের মতো আছে, e পাওয়ার মাইনাস ল্যামডার জায়গায় আমি লিখবো ভাই ln2 / t হাফ এর মান হচ্ছে 15 × t। তাহলে অতএব t এর যে মান সেটা কিন্তু আমি বের করে ফেলতে পারবো। কিভাবে দেখো, একটা সমীকরণ, আচ্ছা, এখান থেকে উভয় দিকে n0 কিভাবে বাদ চলে যায়, তাই না? তাহলে আমি পাইলাম 1/4 = e পাওয়ার মাইনাস ln2, নিচে হচ্ছে 15 × t। অতএব t = এখানে দেখো ভাইয়া, সমীকরণ একটা চলক একটা, আমি যদি ক্যালকুলেটরে ইনপুট দিই তাহলে আউটপুট হিসাবে আমি চলক অর্থাৎ t এর মানটা আমি পেয়ে যাব। তাহলে দেখো 4 ইনভার্স = e পাওয়ার মাইনাস ln2, নিচে হচ্ছে 15 × t। শিফট ক্যালক অ্যান্সার। তাহলে t এর যে মান আসছে সেটা হবে ভাই 30 দিন। বোঝা গেছে? তাহলে আমাদের প্রশ্নটা বলছিল, অধ্যায় বলছে 15 দিন, কতদিন পর আদি অংশে 3/4 গুণ ক্ষয়প্রাপ্ত হবে। এটা ক্ষয়প্রাপ্ত হবে, তাহলে যে পরিমাণটা অবশিষ্ট থাকবে সেটা আমাদের লাগবে। আমি সেই অবশিষ্ট পরিমাণটা অর্থাৎ n0/4 এটা বের করলাম। আর যেহেতু অধ্যায় বলছে ওইখান থেকে আমি ল্যামডা মানটা বের করলাম। আমি জাস্ট সূত্রে বসাই দিছি,
আমার যে সময়ের মান সেটা আমি পেয়ে গেছি। আশা করি এই সোজা প্রশ্নটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে মুসলামাটা এরপর আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেখানে বলা হচ্ছে একটি তেজস্ক্রিয় মৌলের অধ্যায়, ওরা বলছে ভাই 15 দিন, অধ্যায়ের মান বলছে ভাই 15 দিন। তার বলছে T1 সময়ে 1/3 অংশ ক্ষয় হয়, মানে আদি অংশের 1/3 অংশ ক্ষয় হতে সময় লাগে হচ্ছে T1 পরিমাণ সময়। তার বলা হচ্ছে T2 সময়ে 2/3 অংশ ক্ষয় হয়। আমাকে ওরা প্রশ্ন করছে T1 ও T2 এই সময়ের যে ব্যবধান অর্থাৎ T2 মাইনাস T1 এর যে মান, এটা আমাকে মূলত বের করতে বলছে। তাহলে ভাইয়া দেখো, আমি যদি এটা অ্যান্সার করতে চাই, আমাকে ওরা বলছে ভাই অধ্যায় হচ্ছে 15 দিন, যেহেতু একটাই মূল ওই জন্য অধ্যায়ও একই থাকবে। ঠিক আছে, আমরা জানি অধ্যায় T হাফ ইকুয়াল টু ln2/λ। ঠিক আছে ভাই, এটা আমি জাস্ট লিখে রাখলাম। একটা বিষয় হচ্ছে এই অধ্যায়ে যদি আমরা সূত্রগুলো জানি এবং সূত্রটা আমি জাস্ট লিখতে পারি, তাহলে মনে করো ম্যাথ আমার মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, আমরা এই অধ্যায়ের বিখ্যাত সূত্র অর্থাৎ এটা নিয়ে বহুতবার আলোচনা করছি, n ইকুয়াল টু n0 e পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। অসংখ্যবার আমরা এই সূত্র নিয়ে আলোচনা ইতিপূর্বে করে ফেলছি। আচ্ছা দেখো, বলছে T1 সময়ে 1/3 অংশ ক্ষয় হয়। আমার এই যে n এর মান, এই n এর মানটা ছিল ভাই অবশিষ্ট পরমাণুর সংখ্যা, ক্ষয় প্রাপ্ত হওয়া পরমাণুর সংখ্যা কিন্তু নয়। এই আমি আবার বলতেছি, এই n এর মান হচ্ছে t সময় পর যে পরিমাণ বা যে সংখ্যক পরমাণু অবশিষ্ট থাকলো সেটাই হচ্ছে মূলত n এর মান। ঠিক আছে, যেহেতু বলছে 1/3 অংশ ক্ষয়প্রাপ্ত হয়, ঠিক আছে, আমরা ধরি আদি অংশ হচ্ছে n। ঠিক আছে, এটা আমরা ধরলাম আদি অংশ। তাহলে T1 সময়ে অবশিষ্ট T1 সময়ে অবশিষ্ট পরমাণু সংখ্যা, এটাকে আমরা ভাই n1 দ্বারা প্রকাশ করলাম। তাহলে শুরুতে ছিল আমার n0 পরিমাণ, আর T1 সময় পর ক্ষয়প্রাপ্ত হচ্ছে 1/3 অংশ, মানে আদি অংশের 1/3 অংশ, অর্থাৎ এখান থেকে আমি n0/3 এটা বিয়োগ করব। তাহলে আমি যেটা পাবো 3 to n0/3। তার মানে T1 সময়ে যে পরিমাণ যে সংখ্যক পরমাণু অবশিষ্ট থাকলো সে মানটা হচ্ছে 2n0/3। আমি যদি একইভাবে এটা বের করি T2 সময় পর অবশিষ্ট পরমাণু, যেটা বলছে যে T2 সময়ে মানে আদি অংশে 2/3 অংশ ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে T2 সময় পর অবশিষ্ট যে পরমাণু সংখ্যা সেটাকে যদি আমি n2 দ্বারা প্রকাশ করি, তাহলে এই মানটা হবে শুরুতে ছিল n0, শুরুতে ছিল n0 আর ক্ষয় হয়েছে আদি অংশে 2/3 অংশ, অর্থাৎ 2 n0 নিচে হচ্ছে 3। তাহলে আমি এটা পাবো 3 minus 2 into n0 equal to 1/3 n0। ঠিক আছে ভাই, আমি কিছুই করিনি এখানে, উদ্দীপকে আমাকে যে কথা বলছে আমি শুধুমাত্র সেই অনুযায়ী অ্যাপ্রোচ করার চেষ্টা করছি এই সমস্যাটাকে। ওরা বলছে তেজস্ক্রিয় মৌলের অধ্যায় 15 দিন, ঠিক আছে, ওটা বলছে বলুক। তার বলছে T1 সময়ে 1/3 অংশ ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে T1 সময়ে অবশিষ্ট পরমাণু সংখ্যা যদি আমরা n1 ধরি, তাহলে এটা হবে n0 মাইনাস যে পরিমাণ অংশ ক্ষয় হয়ে গেছে সেটা আমি বিয়োগ করে দিলাম। তাহলে আমার আসলো 2n0/3। একইভাবে T2 সময় পর অবশিষ্ট পরমাণু সংখ্যা হবে ভাই n0/3। ঠিক আছে, এখন আমি যদি এই ইকুয়েশনটাতে এই মানগুলো বসাই, মনে করো আমি বের করব প্রথমে T1 সময়ের জন্য, অর্থাৎ T1 সময় পর আমরা এটাকে ধরছি ভাইয়া n1 ধরছি। ঠিক আছে, তাহলে n1 ইকুয়াল টু n0 e পাওয়ার মাইনাস ল্যামডা 1 ইন্টু
টি। ঠিক আছে ভাই, তাহলে দেখো n1 এর মান হচ্ছে আমাদের n1 এর মান হচ্ছে 2n0/3 ইকুয়াল টু n0 a পাওয়ার মাইনাস ল্যামডা। আচ্ছা, এখানে ল্যামডার ক্ষেত্রে 1 2 দেওয়ার দরকার নাই, কেন? যেহেতু একটাই পরমাণু, ওই জন্য অবক্ষয় ধ্রুবকের মান অবশ্যই একই থাকবে। ঠিক আছে, তাহলে ল্যামডা ইনটু সময়ের মান ধরবো t1। ঠিক আছে, তাহলে এখানে n0 বাদ যাবে, 2/3 ইকুয়াল টু e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু t1। এটাকে আমি দিলাম 1 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তারপর একইভাবে যদি আমি এই কাজটা t2 সময়ের জন্য করি, t2 সময় পর ভাইয়া n2 ইকুয়াল টু n0 e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু t2। এখানে ল্যামডার ক্ষেত্রে আমরা 1 2 দিলাম না, কেন? যেহেতু একই পরমাণু, ওই জন্য অবক্ষয় ধ্রুবক বা অর্ধের যে মান সেটা সব সময় একই থাকবে। তাহলে দেখো n2 এর মান হচ্ছে 1/3 n0 ইকুয়াল টু n0 e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু t2। তাহলে n0 উভয় দিকে বাদ গেল, তাহলে আমরা পাই 1/3 ইকুয়াল টু e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু t2। এটাকে দিলাম আমি 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, আমি এখন কি করব? আমি এখন সিম্পল ভাবে 1 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশন দ্বারা ভাগ করব, অথবা 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দ্বারা ভাগ করব। আমি যে কোনো একটা কাজ করলে আবার হচ্ছে। তাহলে দেখো ভাই, আমি 1 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশন দ্বারা কি করলাম? ভাগ করলাম। তাহলে আমার বাম পক্ষে আছে এটা 2/3 আর এটা আছে ভাই 1/3 ইকুয়াল টু e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু t1। এটার ক্ষেত্রে আছে e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু t2। ঠিক আছে, আচ্ছা, এই 3 আর এই 3 ভাই হয়ে যাবে ফ্রি। ঠিক আছে, 2 3 হয়ে যাবে ফ্রি। ঠিক আছে, মানে কাটা যাবে। তাহলে আমি পাচ্ছি 2 ইকুয়াল টু e পাওয়ার মাইনাস ল্যামডা t1 মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। যেহেতু ভিত্তি একই, সূচকের নিয়ম অনুযায়ী ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, যেহেতু এখানে মাইনাস আছে, আচ্ছা আমি যদি ভাঙায় লিখি কাজটা, মাইনাস, এখানে মাইনাস ল্যামডা t2। ঠিক আছে, এ পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা না। আমি মনে করি এই জিনিসটা এখন মুছে দিলাম। তাহলে ভাই এটার পরে আমি যদি এখানে লিখি 2 ইকুয়াল টু e পাওয়ার মাইনাস ল্যামডা t1 e পাওয়ার মাইনাস ল্যামডা t1 তো আছে, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখানে আমি লিখবো ল্যামডা t2। ঠিক আছে, আমার ওরা চাইছিল t2 মাইনাস t1। তাহলে আমি যদি এখানে এই কাজটা করি, 2 ইকুয়াল টু e পাওয়ার, আমি ল্যামডা কমন নিলাম, তাহলে কি পাবো ভাই? t2 মাইনাস t1। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। আমরা কিন্তু ল্যামডার মানটা জানি ভাই, ল্যামডার মান হচ্ছে ln2/t½ ল্যামডা ইকুয়াল টু ln2/t½ মানে অর্ধেক। এখানে ওরা অর্ধের মান বলছে ভাই কতদিন? 15 দিন। ঠিক আছে, তাহলে ল্যামডার জায়গায় আমি এখন এই মানটা শিফট করতে পারবো। তাহলে 2 ইকুয়াল টু e পাওয়ার, আচ্ছা, ln2 এটা হচ্ছে t½ অর্থাৎ 15 দিন ইনটু t2 মাইনাস t1। ঠিক আছে, আমার মূলত এই t2 মাইনাস t1 এর যে মান, সেই মানটাই আমার বের করা লাগবে। আচ্ছা, তাহলে আমি যদি এই ক্যালকুলেশনটা এখন করতে চাই, তাহলে এদিকে যেহেতু ই আছে, আমি উভয় দিকে যদি ln নিই, তাহলে ln2 ইকুয়াল টু, তাহলে আমি লিখলাম ln2/15 ইনটু t2 মাইনাস t1। ঠিক আছে, আশা করি এ পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। তাহলে ln আর ই হচ্ছে দুইটা বিপরীত ফাংশন, তাই না? তাহলে দুইটা বাদ চলে যাবে, তাই না? তাহলে আমি লিখতে পারবো ln2 ইকুয়াল টু ln2/15 ইনটু t2 মাইনাস t1। আমি এখানে কি করছি ভাই? এই যে ln এবং ই হচ্ছে দুইটা বিপরীত জিনিস, তাহলে এই দুইটা ভাইয়া যদি কোনো জায়গায় একসাথে থাকে, তাহলে দুইটা আমরা বাদ করে দিতে পারি। তাহলে দেখো এখানে ln2 তো আগের মতো আছে, তাহলে এই দুইটা বাদ চলে গেল, ln2/15 থাকলো, আর এটা এটার মতোই থাকলো। উপরে ln2, এটাও ln2, তাহলে দুইটা গেল বাদ। তাহলে আমি লিখতে পারবো 15 ইকুয়াল টু t2 মাইনাস t1।
অতএব আমার যে কাঙ্ক্ষিত অ্যান্সার T2 মাইনাস T1 এর যে মান সেটা হচ্ছে ভাইয়া 15। এককটা কি ছিল? দিন, এই জন্য এর একক হবে দিন। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আমরা সবাই এই প্রশ্নটা বুঝতে পারছি। সমস্যাটা একটু বড় হলেও আমরা যদি বুঝে বুঝে এটা আগাইতে পারি তাহলে আমাদের কাছে কিন্তু ভাই সহজেই মনে হবে। দেখো এখানে বলছে ওরা তেজস্ক্রিয় মৌলের অধ্যায় হচ্ছে 15 দিন। যেহেতু অধ্যায় বলছে তার মানে ওরা আমাদেরকে অবক্ষয় ধ্রুবক অর্থাৎ ল্যামডার মানটা ভাইয়া বলে দিছে। তা বলছে T1 সময়ে এত অংশ ক্ষয় হয়, মানে আদি অংশের এত অংশ ক্ষয় হয়। তা বলছে T2 সময়ে আদি অংশের, মানে আদি অংশ না বলা থাকলেও আমাদের ধরে নিতে হবে যে আদি অংশের এত অংশ ক্ষয় হয়। তারপর বলছে T2 এবং T1 এর যে ব্যবধান অর্থাৎ মাইনাস মানটা আমাকে বের করা লাগবে। আমি এই সূত্রটা প্রথম থেকে, মানে আমরা এই সূত্রটা প্রথম থেকে আলোচনা করে আসতেছি। আমরা যদি T1 সময় পর লিখি তাহলে n1 ইকুয়াল টু এই যে n0 e পাওয়ার মাইনাস ল্যামডা T1, আর T2 সময় পর আমরা লিখছি n2 ইকুয়াল টু n0 e পাওয়ার মাইনাস ল্যামডা T2। যেহেতু ভাই একটাই পরমাণু ওই জন্য এর অধ্যায় হবে একটাই, অবক্ষয় ধ্রুবক হবে ভাই একটাই, ওই জন্য আমরা ল্যামডা 1 বা 2 ব্যবহার করি নাই। যেহেতু দুইটা সময়ের কথা ওরা বলছে ওই জন্য আমরা সময়ের ক্ষেত্রে T1 এবং T2 ব্যবহার করছি। তো আমি যা দুইটা ইকুয়েশন সিম্পল ভাবে ভাগ করে দিছি। ভাগ করে দেওয়ার পরে এই পর্যন্ত আমার আসলো। আমি এখানে কি নিছি ভাই? উভয় দিকে লন নিছি। তাহলে লন আর ই হচ্ছে দুইটা বিপরীত, ওই জন্য দুইটা ভাই ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে আমার যে অবশিষ্ট থাকলো T2 মাইনাস T1 এর মান, এটা হচ্ছে 15 দিন। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি এই প্রশ্নটা আমরা সবাই বুঝতে পারছি। তো আমরা এবার এর পরের অঙ্কটা নিয়ে আলোচনা করব। আমি মুছলাম এটা। তবে আমরা এখন আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে কি পরিমাণ লেড 206 থেকে 120 পরিমাণ তেজস্ক্রিয়তা পাওয়া যাবে। তার মানে আমাকে বলা হচ্ছে আমি যদি 120 তেজস্ক্রিয়তা পেতে চাই তাহলে আমাকে কি ভর, মানে কি পরিমাণ বলতে মূলত এখানে ভর অর্থাৎ m এর মানটা ওরা জানতে চাইছে, কি পরিমাণ তেজস্ক্রিয়তা পাওয়া যাবে। আমরা বিগত লেকচারগুলোতে তেজস্ক্রিয়তার যখন একক নিয়ে আলোচনা করতেছিলাম তখন বলছিলাম ভাইয়া 120 অর্থ কি ছিল? 120 তেজস্ক্রিয়তার একক, এই একক দ্বারা বোঝাচ্ছিল ভাইয়া 1 সেকেন্ডে যদি 3.7 ইন্টু 10 পাওয়ার 10, 1 সেকেন্ডে যদি 3.7 ইন্টু 10 পাওয়ার 10 এত সংখ্যক পরমাণুর ভাঙন ঘটে তখন সেই একককে বলা হয় ভাই 120। তাহলে 120 সমান আমি কি লিখতে পারবো ভাই? 120 ইকুয়াল টু 3.7 ইন্টু 10 পাওয়ার 10। 120 অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে যদি এত সংখ্যক পরমাণুর ভাঙন ঘটে তখন তাকে বলা হয় ভাই 120। তাহলে আমি এই জায়গায় লিখতে পারবো, মানে 120 সমান লিখতে পারবো এত ডিপিএস। এটা অর্থ কি ভাই? প্রতি সেকেন্ডে 3.7 ইন্টু 10 পাওয়ার 10 এত সংখ্যক পরমাণুর ভাঙন ঘটতেছে। এই এককটা নিয়ে আমরা কিন্তু গত লেকচারে আলোচনা করছি। তো আমি এখন জাস্ট রিক্যাপ করে দিলাম। তাহলে আমি লিখতে পারবো 120 সমান 3.7 ইন্টু 10 পাওয়ার 10 এত ডিপিএস। আশা করি আমরা এটা, মানে আমাদের সবার এটা মনে আছে। আচ্ছা, তো প্রশ্নটা বলছে কি পরিমাণ লেড 206 থেকে 120 পরিমাণ তেজস্ক্রিয়তা পাওয়া যাবে। তার মানে আমার অ্যাকচুয়ালি ভরের মানটা ওরা জানতে চাইছে। তাহলে আমি এই সূত্রটা যদি লিখি ভাইয়া dn বাই dt ইকুয়াল টু n ইন্টু ল্যামডা। আমার যে এই মানটা 3.7 ইন্টু 10 পাওয়ার 10 এটা মূলত dn বাই dt অর্থাৎ তেজস্ক্রিয় ক্ষয়ের যে মান সেই মানটা আমাকে ওরা বলছে 3.7 ইন্টু 10 পাওয়ার 10 এত ডিপিএস। ঠিক আছে, তার মানে আমার এই মানটা জানা। আমাকে যেহেতু ওরা অধ্যায়ের মান ওরা দিছে ভাইয়া, এরা বলছে অধ্যায়ের মান হচ্ছে t হাফ বা অধ্যায়ের মান হচ্ছে 26.5 এত মিনিট। যেহেতু ওরা অধ্যায়ের মান বলছে তাহলে এই অধ্যায় থেকে আমি কিন্তু ল্যামডার মানটা পেয়ে যাব। তাহলে যেহেতু আমি ল্যামডার মানটাও পেয়ে গেলাম, এখানে এই যে মান dn বাই dt এর মান সেটাও কিন্তু আমি ভাই পেয়ে গেছি। এখন আমি এই দুইটা মান বসে পরমাণু সংখ্যার মানটা আমি পেয়ে যাব। কিন্তু আমার চাইছে কি ভাই? ভর। আমার আছে পরমাণু সংখ্যা, চাইছে ভর। তাহলে আমি কিন্তু পরমাণু সংখ্যা থেকে ভরে কনভার্ট করতে পারি। আমরা এই সূত্রটা ভাই সবাই জানি, মোল সংখ্যা n ইকুয়াল টু ভর বাই
আণবিক ভর ইকুয়াল টু পরমাণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে, এটা আমরা কিন্তু ইতিপূর্বে আলোচনা করে আসছি। আমাকে যেহেতু ভরের মান লাগবে, তাহলে আমি পরমাণু সংখ্যা থেকে ভরে যদি যেতে চাই, তাহলে আমি লিখবো n ইকুয়াল টু W বাই M ইন্টু Na। আশা করি এটা আমরা বুঝছি। তাহলে দেখো, আমি লিখবো এখানে dN বাই dt ইকুয়াল টু n এর জায়গায় আমি এখন লিখবো W বাই M ইন্টু Na, তারপর ল্যামডার জায়গায় আমি কি লিখবো ln2 নিচে হচ্ছে t 1/2। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কথা আছে, কি কথা ভাই? দেখো আমার যে তেজস্ক্রিয়তার একক, এখানে এই এককটা আমরা লিখছি প্রতি সেকেন্ডে এতটা করে পরমাণুর ক্ষয় হচ্ছে। আমার অধ্যায়ের মান দিচ্ছে ওরা 26.5 এত মিনিট। এই এককটা আছে সেকেন্ডে, এটা হচ্ছে মিনিটে। তাহলে আমাকে হয় এটাকে মিনিটে পরিণত করা লাগবে, অথবা এই একককে আমার সেকেন্ডে পরিণত করা লাগবে। তো আমি যদি অধ্যায়ের মানটাকে সেকেন্ডে পরিণত করি, t½ ইকুয়াল টু 26.5 এত মিনিট, এটাকে যদি আমি 60 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমি সেকেন্ড এককে পেয়ে যাব। ঠিক আছে, এত সেকেন্ড, কেননা 60 সেকেন্ড হচ্ছে আমাদের 1 মিনিট। তাহলে এখন দেখো dN বাই dt এর মানটা হচ্ছে 3.7 ইন্টু 10^10 ইকুয়াল টু W এর মানটা আমি মূলত বের করব, মানে W এর মানটা আমাদের বের করা লাগবে। আচ্ছা, M হচ্ছে পারমাণবিক ভর। লেডে পারমাণবিক ভররা বলছে 206, মানে 206 206 ইন্টু Na। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা হচ্ছে একটা নির্দিষ্ট মান, সেই মানটা আমরা সবাই জানি। ঠিক আছে, n এর মান কত 6.023 ইন্টু 10^23। ঠিক আছে, আর ln2 তো একটা নির্দিষ্ট মান। t½ এর মান হচ্ছে 26.5 এত মিনিট। এখন এটাকে আমরা কিসে প্রকাশ করবো? সেকেন্ডে। 60 দ্বারা, ওই জন্য আমি কি করলাম গুণ করলাম। তাহলে আমি যদি এখন W মানটা বের করতে পারি, তাহলে আমার কিন্তু অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করি, তাহলে 3.7 ইন্টু 10^10 ইকুয়াল টু W বাই 206 ইন্টু 6.023 10^23 ইন্টু ln2 নিচে হচ্ছে 26.5 ইন্টু 60। তাহলে শিফট ক্যালক আমার যে অ্যান্সার সেটা চলে আসছে তাহলে আমার যে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে 2.9028 10 ইনভার্স 8 2.9028287 ইন্টু 10 ইনভার্স 8 এত গ্রাম। আশা করি এই সোজা প্রশ্নটা আমরা সবাই বুঝতে পারছি। আমাকে বলছিল কি পরিমাণ, অর্থাৎ ভরের মানটা ওরা জানতে চাইছে কি পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ ভর থেকে লেড 206 থেকে 1 কুড়ি পরিমাণ তেজস্ক্রিয়তা পাওয়া যাবে। বলছিল অধ্যায়ের মান হচ্ছে 26.5 মিনিট। তো আমরা কিন্তু এই বিষয়টা জানি, সেটা কি 1 কুড়ি অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে এতটা করে পরমাণুর ভাঙন, অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি 3.7 ইন্টু 10^10, প্রতি সেকেন্ডে যদি 3.7, প্রতি সেকেন্ডে যদি 3.7 ইন্টু 10^10 এতটি করে পরমাণুর ভাঙন ঘটে, তাহলে সেটাকে আমরা বলি 1 কুড়ি বা 3.7 ইন্টু 10^10 এত ডিপিএস। আমি এই মানটা এখানে বসাইছি। আর ওই যেহেতু আমার এখানে আছে পরমাণু সংখ্যা, আমার লাগবে W এর মান বা ভর সংখ্যার মান, ওই জন্য আমরা এই পরমাণু সংখ্যাকে ভরে আমরা কনভার্ট করে ফেলছি। তো আমরা n এর মানটা সবাই জানি, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা। এর মানটা হচ্ছে 6.023 10^23। তারপর আমরা t½ ল্যামডা জায়গায় লিখছি, ওই যে ল্যামডা জায়গায় লিখছি ln2 বাই t²। আমি কাজ করে যে মানটা পাইছি সেটাই হচ্ছে আমার প্রয়োজনীয় ভর। তার মানে এটা হচ্ছে কি আমার অ্যান্সার। দেখো এই মানটা কিন্তু অনেক ছোট। ঠিক আছে, তার মানে অল্প পরিমাণ যদি আমার লেড, খুব অল্প পরিমাণ যদি আমার লেড থাকে, তাহলে কিন্তু আমি 1 কুড়ি পরিমাণ তেজস্ক্রিয়তা পেয়ে যাব। আশা করি আমরা এই প্রশ্নটা সবাই বুঝছি। তো আমরা এখন এর পরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি মুসলাম এটা। তো এখন আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এখানে বলা হচ্ছে
একটি ইউরেনিয়াম আকরিক ধীরে ধীরে লেডে পরিণত হচ্ছে। আর বলছে প্রাপ্ত অবস্থায় মানে এই ঘটনাটা যখন কেউ দেখতে পাইছে তখন ইউরেনিয়াম এবং লেডের যে অনুপাত সেটা ছিল 3:1। তার বলছে ইউরেনিয়ামের অধ্যায় হচ্ছে 43 মানে 4300 বছর বা 4300 বছর। ওই আকরিকের বয়স কত এটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, প্রশ্নটা পরে আমরা যতটা বুঝতে পারলাম, এখানে বলা হচ্ছে মানে একটা আকরিকে প্রথমে শুধু ইউরেনিয়াম ছিল, তো নির্দিষ্ট সময় পর এটা লেডে পরিণত হইল। যে সময় এই ঘটনাটা কেউ দেখতে পাইছে তখন ইউরেনিয়াম এবং লেডের যে অনুপাত সেটা হচ্ছে 3:1। তবে বিষয়টা যদি আমরা একটু হাতে কলমে বোঝার চেষ্টা করি, আচ্ছা যেহেতু আমাকে অনুপাতটা ওরা 3:1 দিছে, তাহলে শুরুতে যে পরিমাণটা ছিল আমরা ধরে নিলাম মানে হিসাবে সুবিধার্থে আমরা ধরে নিলাম শুরুতে যে পরিমাণটা ছিল সেটা হচ্ছে 4n0। আমি 4n0 কেন ধরলাম, আমি তো n0 ধরতে পারতাম। আমার যেহেতু অনুপাতটা 3:1 দিছে ওই জন্য আমার হিসাবের জন্য সুবিধা হয়, ওই জন্য আমি ধরলাম আদি পরিমাণ ছিল 4n0। এটাকে আমি যদি বুঝাই তাহলে এটা মনে করো আদি ইউরেনিয়াম, মানে এখানে ইউরেনিয়াম এই পুরোটা হচ্ছে কারবে ইউরেনিয়ামের অংশগুলো। শুরুতে যে ইউরেনিয়াম ছিল সেটা হচ্ছে 4n0। তারপর কি হয়েছে, সময় যাওয়ার সাথে সাথে অর্থাৎ টি সময় পর আমরা ধরেছি সময়ের মানটা হচ্ছে টি। সময় যাওয়ার সাথে সাথে কি হয়েছে, বা ইউরেনিয়াম ক্ষয়প্রাপ্ত হয়ে ওই যে লেডে পরিণত হচ্ছে। এই পরিণত হওয়ার যে অনুপাতটা সেটা হচ্ছে 3:1। তার মানে 3 ভাগ হচ্ছে ভাই ইউরেনিয়ামের আর 1 ভাগ হবে মানে 3 ভাগ হচ্ছে ভাই ইউরেনিয়ামের আর 1 ভাগ হবে তোমার লেডের। তাহলে দেখো ইউরেনিয়ামের যে অংশ এটা হচ্ছে ভাই 3n0 আর লেডের যে অংশ এটা হবে শুধুমাত্র মানে 1n0 বা n0। মানে এখানে যেন ভগ্নাংশ না আসে এই জন্যই আমি প্রথমে মূলত 4n0 মানটা ধরছিলাম, মানে জাস্ট একটা সুবিধার জন্য। তো শুরুতে ছিল পুরোটা ইউরেনিয়াম, এই মানটা আমরা ধরছি 4n0। টি সময় পর এটা ক্ষয়প্রাপ্ত হয়ে লেডে যখন পরিণত হচ্ছিল তখন মানে যখন খুঁজে পাইছে তখন এই যে ইউরেনিয়াম এবং লেডের অনুপাত হচ্ছে 3n0, মানে অনুপাতটা হচ্ছে 3:1। অর্থাৎ ইউরেনিয়ামের পরিমাণ আমরা ধরছি 3n0 আর লেডের পরিমাণ হচ্ছে n0। তো তারপর বলছে এর অধ্যায় হচ্ছে 4300 বছর, মানে ইউরেনিয়ামের যে অধ্যায় সেটা বলছে 4300 বছর। যেহেতু আমাকে ওরা ইউরেনিয়ামের অধ্যায় বলছে তাই আমার সূত্রে আমি যে কাজটা করব সেটা মূলত ইউরেনিয়ামকে নিয়ে আমার কাজটা করা লাগবে। এখানে যদি মনে করো অধ্যায়টা আমার লেডের দিত তাহলে আমাকে যে কাজটা করতাম আমি সেটা লেড পরমাণুকে নিয়েই করতাম। তো যাই হোক, আমি যে সূত্রটা জানি সেটা হচ্ছে n = n0 e power minus lambda into t। তো আমাকে প্রশ্নে ওরা বের করতে বলছে ভাই আকরিকের বয়স কত। এই সময়টা অর্থাৎ আমাকে এই সময়টাই ওরা বের করতে বলছে যে সময়ে 4n0 থেকে 3n0 ইউরেনিয়াম পরমাণুটা পরিণত হয়েছে, এই সময়টাই মূলত আমাকে ওরা বের করতে বলছে। অর্থাৎ 4n0 থেকে 3n0 পরিণত হইতে যে সময় লাগছে সেই সময়টাই হচ্ছে মূলত আমাদের আকরিকের বয়স। এই বয়সটাকে ওরা মূলত বের করতে বলছে। তবে দেখো শুরুতে যে পরিমাণটা ছিল সেটাকে আমরা ধরছি 4n0 আর টি সময় পর যে মানে যে অংশে পরিণত হয়েছে, আচ্ছা সরি এখানে আমাদের এই মানটা বসানো লাগবে। টি সময় পর যে অংশে মানে পরিণত হয়েছে সেটা হচ্ছে 3n0 আর শুরুতে আমার যে অংশটা ছিল সেটা হচ্ছে 4n0 = e power minus lambda into t। আমাকে মূলত এই টি এর মানটাই ওরা বের করতে বলছে। তো দেখো n0 n0 উভয় দিকে বাদ যাবে, তাহলে আমি পাবো 3 = 4 e power minus lambda। আচ্ছা ভাই দেখো এখানে যেহেতু ওরা অর্ধের মানটা বলে দিচ্ছে তার মানে আমাকে ওরা ইনডাইরেক্টলি ল্যামডার মানটা দিয়ে দিচ্ছে। তাহলে আমরা জানি ল্যামডা = ln2 divided by t half, that means ln2 হচ্ছে 4300। ঠিক আছে ভাই, আর যেহেতু বছর এই এককটা হবে ইয়ার ইনভার্স 1। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো ln2 নিচে হচ্ছে ল্যামডার মান হচ্ছে ln2/4300 into t।
তাহলে আমি যদি দেখো ভাই এই এখানে আমার একটা সমীকরণ বা একটা ইকুয়েশন আছে, চলক আছে একটা, আমি যদি ক্যালকুলেটরে এটা ইনপুট দিই তাহলে আমি ইজিলি টি এর যে মান মানে আকরিকের যে বয়স সেটা আমি পেয়ে যাব। তো আমি যদি ইনপুট দিই এখন, তাহলে আমাকে এখানে দেখো ভাই কি আছে, 3 = 4 × e⁻− ln2 নিচে হচ্ছে 4300 শিফট ক্যালক 3 = 4 × e⁻− ln2 / 4300 × t শিফট ক্যালক আমার যে সময়ের মানটা সেটা আসছে ভাই 1784.66 এত ইয়ার। তো ভাই দেখো মানে 4n0 থেকে 3n0 পরিণত হইতে যে সময়টা লাগছিল সেই সময়টাই মূলত আমার ওই আকরিকের বয়সকে বোঝাচ্ছে। তো দেখো ভাই আমি এই ইকুয়েশনে জাস্ট আমি n0 টি সময় পর যে পরমাণু সংখ্যা অর্থাৎ 3n0 বসাইছি, আর শুরুতে যে পরমাণু সংখ্যা আমরা ধরছি সেটা হচ্ছে 4n0। দুইটা মানে একটা ইকুয়েশন পাইছি, একটা চলক আছে, একটা ইকুয়েশন আছে, আমি জাস্ট এটা ক্যালকুলেটরে ইনপুট দিছি, আমার আউটপুট হিসাবে অর্থাৎ টি এর যে মান সেটা আমি পেয়ে গেছি। তো আমার যে আকরিকের বয়স সেটার অ্যান্সার ভাইয়া 1784.66 এত বছর। এটা হচ্ছে ভাই আমার সেই কাঙ্ক্ষিত উত্তর। আশা করি আমরা এই প্রশ্নটা সবাই বুঝতে পারছি। আমাদের এই প্রশ্নটা ভাইয়া বোর্ড পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় অ্যাডমিশনও আসতে পারে। তো আমি আরেকবার এটা রিক্যাপ করব যেহেতু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলছে ভাই একটি আকরিক মানে ইউরেনিয়াম আকরিকটা ধীরে ধীরে লেডে পরিণত হচ্ছে। তো যখন কেউ খুঁজে পাইছে তখন সে দেখলো ইউরেনিয়াম এবং লেডের যে অনুপাত সেটা হচ্ছে 3:1। তার বলছে ভাই ইউরেনিয়ামের অধ্যায় হচ্ছে 4300 বছর হলে আকরিকের বয়স কত। তো প্রথমে যে অংশটা ছিল সেটাকে আমরা যেন এই মানটা যেন ভগ্নাংশে না আসে ওই জন্য হিসাবে সুবিধার্থে আমরা আদি যে অংশটা ছিল সেটাকে 4n0 ধরছি। তাহলে টি সময় পর মানে এই তেজস্ক্রিয় ঘটনাটাকে আমরা ধরছি টি সময়ে ঘটছে, অর্থাৎ আকরিকের বয়স হচ্ছে টি। তো টি সময় পর 4n0 থেকে ইউরেনিয়াম পরিণত হয়েছে 3n0 এবং লেড পরিণত হয়েছে ভাই n0। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে বিষয়টা ভাই গুরুত্বপূর্ণ, আমরা এখানে দেখো মানগুলো মানে যে অংশগুলো বসাইছে সেগুলো ভাই ইউরেনিয়ামের, কেন আমাকে মূলত ওরা ইউরেনিয়ামের অধ্যায় মানটা বলে দিছে, ওই জন্য আমরা যে হিসাব নিকাশ করব তা কাকে নিয়ে করবো ভাই ইউরেনিয়ামকে নিয়েই করব। তো শুরুতে ছিল 4n0, টি সময় পর ইউরেনিয়াম পরিণত হয়েছে 3n0 এবং লেড পরিণত হয়েছে ভাই n0। আমি জাস্ট এখানে ইকুয়েশনটা বসাইছি, যে n এর জায়গায় বসাইছি 3n0, n0 এর জায়গায় বসাইছি 4n0। তো এই কাজটা আমি ক্যালকুলেশন করে আমার যে আকরিকের বয়স অর্থাৎ 4n0 থেকে 3n0 পরিণত হইতে যে সময় সেটা আমি পেয়ে গেছি। এই সময়টা হচ্ছে 1784.66 এত বছর। তো আশা করি আমরা এই প্রশ্নটা সবাই বুঝতে পারছি। তো আমরা এই পরের প্রশ্নটা নিয়ে এখন আলোচনা করব। আমি এটা বুঝলাম ভাই। তো ভাই আমরা এখন আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে এ ও বি দুটি মৌলের সক্রিয়তার হার হচ্ছে যথাক্রমে 20 মিলিকুরি এবং 40 মিলিকুরি, অর্থাৎ এ মৌলের সক্রিয়তার হার হচ্ছে 20 মিলিকুরি এবং বি মৌলের সক্রিয়তার হার হচ্ছে ভাইয়া 40 মিলিকুরি। তারপর এটা বলছে নির্দিষ্ট সময়ে এদের পরমাণু সংখ্যা সমান হলে, মানে কোন একটা সময় পর এদের পরমাণু সংখ্যা কি বলছে ভাইয়া সমান, তাহলে বলা হচ্ছে ওই সময়ে গড় আয়ুর অনুপাত কত, এটা আমাদের বের করা লাগবে। আচ্ছা, আমরা শুরুতেই তেজস্ক্রিয় সক্রিয়তার হারের যে সূত্রটা ছিল সেটা নিয়ে আলোচনা করছিলাম। সেটা কি ছিল না, dN/dt = -n × λ। এটা আমরা প্রথম থেকে আলোচনা করতেছি। তো বলা হচ্ছে এ মৌলের সক্রিয়তার হার হচ্ছে 20 মিলিকুরি এবং বি মৌলের সক্রিয়তার হচ্ছে 40 মিলিকুরি। নির্দিষ্ট সময়ে এদের পরমাণু সংখ্যা যদি সমান হয় ওই সময় এদের গড় আয়ুর অনুপাত কত। আচ্ছা, আমরা যদি প্রথমে এ মৌলের জন্য লিখি dNA/dt = NA ×
ল্যামডা এ। ঠিক আছে ভাই, সামনে কি ছিল, মাইনাস চিহ্ন ছিল। একইভাবে যদি আমি বি মৌলের জন্য লিখি ডি এন বি ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু মাইনাস এন বি ইন্টু ল্যামডা বি, এটা হচ্ছে এক। আচ্ছা ধরো এখানে একটা কাজ করা যায়, এখানে বলছে এ মৌলের সক্রিয়তার হার হচ্ছে 20 মিলি কুড়ি, তাহলে ডি এন এ বাই ডিটি মান ওরা কত দিচ্ছে ভাই, 20 মিলি কুড়ি। ঠিক আছে, একইভাবে বি মৌলের জন্য সক্রিয়তার হার বলছে ওরা 40 মিলি কুড়ি, তাহলে আমরা এটার মান লিখতে পারি 40 মিলি কুড়ি। এটা মনে করে দিলাম 1 নাম্বার ইকুয়েশন, এটা দিলাম আমি 2 নাম্বার ইকুয়েশন। আমি এখন সিম্পল ভাবে যদি 1 কে 2 দ্বারা ভাগ করি অথবা 2 কে 1 দ্বারা ভাগ করি, যে কোনো একটা করলে আমার এখানে হচ্ছে, আমি কি করলাম ভাই 1 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশন দ্বারা ভাগ করলাম। তাহলে আমি যদি লিখি এখানে na ইন্টু ল্যামডা এ ডিভাইডেড বাই এন বি ইন্টু ল্যামডা বি ইকুয়াল টু, আমি এদিকে লিখবো 20 আর এদিকে দিব ভাই 40, তার মানে এটার উত্তর হচ্ছে 1/2। ঠিক আছে। আচ্ছা এখানে একটা কথা বলছে ভাই, ওরা বলা হচ্ছে নির্দিষ্ট সময়ে মানে কোন একটা সময় পর এদের পরমাণু সংখ্যা সমান। তার মানে আমি যদি টি সময় পর বিবেচনা করি, টি সময় পর যেহেতু ওরা বলছে পরমাণু সংখ্যা সমান, তার মানে এন এ ইকুয়াল টু ভাই এন বি। তাহলে এই যে এন এ আর এন বি মান দুইটা কি ভাই সমান, যেহেতু অনুপাত আকারে আছে, তাহলে এই দুইটা অনুপাত হবে ভাই 1। তাহলে আমি লিখতে পারবো ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা বি ইকুয়াল টু 1/2। ঠিক আছে, আমি কিন্তু এখন ল্যামডা অনুপাত পেয়ে গেছি, কিন্তু ওরা আমার চাইছিল ভাই গড় আয়ুর অনুপাত। আমি গড় আয়ুর যে সূত্রটা সেটা টাও সমান কি জানি ভাই 1/λ। ঠিক আছে, তার মানে গড় আয়ু আর অবক্ষয় ধ্রুবক পরস্পরের কি ভাই ব্যস্তানুপাতিক। তাহলে দেখো আমি এখানে লিখতে পারি মানে ল্যামডা এ বাই ল্যামডা বি এর জায়গায়, তাহলে আমি যদি টাও এ লিখি, এটাকে লিখবো 1/λ এ, আর যদি আমি টাও বি লিখি তাহলে আমি লিখবো 1/λ ইন্টু বি। ঠিক আছে ভাই, তাহলে ল্যামডা এ আর ল্যামডা বি যেহেতু আছে আর টাও আর ল্যামডা ব্যস্তানুপাতিক, তাহলে আমি এখানে লিখতে পারবো টাও বি ডিভাইডেড বাই টাও ইন্টু মানে টাও এ ইকুয়াল টু 1/2। তাহলে কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে দেখো ভাইয়া বিষয়টা কি দাঁড়ালো, আমাকে ওরা মূলত গড় আয়ুর যে অনুপাত সেটা বের করতে বলছে, আমি কিন্তু সেই অনুপাতটা বের করে নিছি। আমি যদি জাস্ট একটু সাজাই লিখি টাও এ ইস টু টাও বি ইকুয়াল টু আমি লিখবো ভাই 2:1, এটা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, ওরা আমাকে বলছিল দুটি মৌলের সক্রিয়তার হার হচ্ছে 20 মিলি কুড়ি এবং 40 মিলি কুড়ি। এখানে আমার যেহেতু দুইটা একক ভাইয়া দুইটা ইউনিট যেহেতু একই আছে, তাহলে এটাকে আমার কনভার্ট করার কোনো প্রয়োজন নেই, কেন আমার দেখো অনুপাত আকারে আছে, দুইটা ইউনিটে কিন্তু যেহেতু একই আছে ওই জন্য বাদ চলে গেছে। বলছে নির্দিষ্ট সময়ে এদের পরমাণু সংখ্যা যদি সমান হয়, তাহলে ওই সময়ে গড় আয়ুর অনুপাত কত সেটা আমাদের বের করা লাগবে। তাহলে আমি এই ইকুয়েশন দুইটা ভাগ করছি সিম্পল ভাবে, আমি গড় আয়ুর মানটা মানে যে অনুপাতের যে মানটা সেটা আমি কিন্তু পেয়ে গেছি, এটা হচ্ছে আমার কিন্তু অ্যান্সার। ঠিক আছে, আশা করি আমরা এই প্রশ্নটা সবাই বুঝতে পারছি। আমি বুঝলাম এটা। তবে আমরা আমাদের আজকের এই লেকচারকে এ পর্যন্তই সীমাবদ্ধ রাখবো। আমরা মূলত আজকে তেজস্ক্রিয়তা টপিক্সের উপরে বেশ কয়েকটা ম্যাথ নিয়ে আলোচনা করলাম। এই ম্যাথগুলো আমাদের বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তেজস্ক্রিয়তা টপিক্সের যে ম্যাথগুলো এখনো বাকি আছে সেগুলো নিয়ে আমরা আগামী লেকচারে ইনশাআল্লাহ আলোচনা করব। যদি আমরা আগামী লেকচারে এই টপিক্সটা অর্থাৎ তেজস্ক্রিয়তা টপিক্সটা শেষ করতে পারি, তাহলে তারপরের লেকচার থেকে ভাই আমরা বন্ধন শক্তি সম্পর্কে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। মানে এটা সম্পূর্ণ নির্ভর করতেছে আমাদের তেজস্ক্রিয়তা টপিক্সটা শেষ হওয়া বা না হওয়ার উপরে। তো যদি শেষ করতে পারি তাহলে ওই বন্ধন শক্তি সম্পর্কিত যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, আর না হলে আমরা তেজস্ক্রিয়তা টপিক্সটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা শেষ করবো আমাদের আজকের লেকচার। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী লেকচারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।